কেমন হবে যদি বিয়ের 5-6 বছর পর দেখা যায় যে তার স্বামী আসলে তার স্বামী নয়, একজন সাইকো কিলার, এবং তাকেও সে ইউজ করছে? তখন কিরকম হবে? এরকমই এক দুর্দান্ত কাহিনী নিয়ে এবছর মুক্তি পেয়েছে বেগম বিলিয়া, যার অর্থ এক ধরনের ফুল। তাই নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে শুনে নেওয়া যাক গল্পটা। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেগপ্প উইথ সজীব শিকদার। গল্পের শুরুতেই আমরা দুজন লোককে দেখতে পাই যারা এই গল্পের মূল চরিত্র, ঋতু ও রইস থমাস। যারা গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় এবং ঋতু গুরুতরভাবে আহত হয়। এরপরে আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় ঋতু তার ছেলে রায়ান এবং মেয়ে এমাকে স্কুলে দিতে যাচ্ছে। আর গেট পর্যন্ত এগিয়ে দেওয়ার পরে দেখা যায় ঋতুর কোনো একটা কিছু হচ্ছে। তখনই সে তার কাজের মেয়ে রেমাকে ডাকে আর বলে, আমার সন্তানেরা কি স্কুলে গিয়েছে? মানে সেই দিয়ে আসলো, এখন সেই জানে না। তখন রামা বলে, হ্যাঁ গেছে। ঋতু বলে, কে পাঠিয়েছে, আমি না তুমি? রামা বলে, আপনি। তারপর দেখা যায় ঋতু একটি ডায়েরি খুলছে আর সেখানে লেখা তার হাজব্যান্ডের নাম, তার সন্তানদের নাম। আর সেখানে এও লেখা আছে তাকে কখন কি করতে হবে, তার কি করা উচিত কি করা উচিত না। এরপর দেখা যায় সে একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, এবং একা একা সময় কাটানোর জন্য সে পেন্টিং করে, এবং সেখানে সে একটি ফুলের ছবি আঁকছে যার নাম বোগেনভেলিয়া। এরপর দেখা যায় সে তার সন্তানদেরকে খাইয়ে তার হাজব্যান্ডকে অফিসে পাঠাচ্ছে। তারপর তার হাজব্যান্ড রয়েসকে দেখি একজন ডাক্তারের সাথে কথা বলতে, যে তাকে বলছে যে আপনার ওয়াইফের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তার নর্মাল হতে অনেকদিন সময় লাগবে। তখন ডাক্তার তাকে বলে, আসলে সমস্যা স্মৃতিশক্তির না, তার সেই অ্যাক্সিডেন্টের পর থেকে তার একটি মানসিক সমস্যা হয়েছে, আর যাকে মেডিকেলের ভাষায় বলা হয় ফেক আইডেন্টিটি ডিসঅর্ডার। এই রোগটি হলো এমন একটি রোগ যা হলে মানুষের ভিতরে দুটি সত্তা থাকবে, কিন্তু সে বুঝতে পারবে না। সে ভুলে যাবে কোনটা অতীত আর কোনটা বর্তমান। তার সময়ের অতটা ভালো জ্ঞান থাকবে না। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় অ্যাক্সিডেন্টের পর রয়স এবং তার স্ত্রী হাসপাতালে ভর্তি, এবং ডক্টর রয়সকে বলছে যে আপনার ওয়াইফের কি বিয়ের আগেও এরকম সমস্যা ছিল? রয়স বলে, কিরকম সমস্যা? ডক্টর বলে, তার স্মৃতিভ্রম মানে মেমোরি লস এরকম কোনো সমস্যা ছিল? রয়স বলে, না তো। তখন ডক্টর বলে, তাহলে আপনাদের এই অ্যাক্সিডেন্ট ফলেই এরকম হয়েছে। পরে আমাদের দেখানো হয় তাদের কাজের মেয়ে রেমা ঋতুর কাছে এসে বলছে, চলো আমাদের বেরোতে হবে। এরপর দেখা যায় তারা একটি পেন্টিং নিয়ে বাইরে এসেছে, আর এখানে গাড়ি ড্রাইভার বিজু দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, যে কিনা রেমার হাজব্যান্ড। রেমা তাকে জিজ্ঞেস করে, তাড়াতাড়ি মরতে চাও? আর বিজু উত্তর দেয়, বিয়ের পরেই তো মরে গেছি। মানে বুঝো, কেউ বিয়ে করতে পারে না আর কেউ বিয়ে করে মরে যায়। পরবর্তীতে দেখা যায় তারা তিনজনে একটি আর্ট গ্যালারিতে গিয়েছে, এবং সেখানে গিয়ে ঋতু যে ছবিটি এঁকেছিল তা বিক্রি করে মাত্র 3,000 টাকায়। এবং ঋতু তখন বলে যে আমার এই একই পেন্টিং বারবার কে এত টাকা খরচ করে কিনে। পরে সিনে দেখা যায় যে তার হাজবেন্ডই সেই পেন্টিংগুলো কিনতো, এবং যেখানে সে কিনে এসে রাখছিল সেখানে দেখা যায় আরো অনেকগুলো পেন্টিং সে একই ধরনের। পরবর্তী সিনে দেখা যায় যে ঋতু খুব কান্নাকাটি করছে, কারণ সে বারবার ওই একই ছবি আঁকছে, অন্য কিছু সে আঁকতে পারছে না। তখন তার হাজব্যান্ড রয়েছে, এসে তাকে সান্ত্বনা দেয়। তখন আমরা বুঝতে পারি যে সত্যি তার হাজব্যান্ড তার খুব কেয়ার করে। এরই কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যে রইস, ঋতুর হাজব্যান্ড, তার মোবাইল থেকে কিছু ছবি ডিলিট করছে। পরের দিন দেখা যায় ঋতু তার ছেলে মেয়েদের স্কুলে পাঠায়, এবং স্কুলে পাঠানোর পর তার হাজব্যান্ডের সাথে বাইরে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার এক পর্যায়ে ঋতু তার হাজব্যান্ডকে বলে, আমাদের বাড়িতে কিছু নিরাপত্তার ব্যবস্থা করো, কারণ আমরা বাড়িতে একা থাকি। তখন রোহিত বলে, ঠিক আছে, আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছি এবং বিভিন্ন সিকিউরিটির কাজ করছি, তুমি চিন্তা করো না। এই বলে তারা দুজনে বাড়িতে চলে আসে। তার কয়েকদিন পর দেখা যায় যে বাড়িতে সিসিটিভি ফুটেজ লাগানোর কাজ চলছে, আর কিছু লোক এসেছে বিভিন্ন সিকিউরিটি বসাতে। আর রোহিত তখন ঋতুকে বলে যে সবাইকে চা খাওয়াও। ঋতু চা বানাতে যায়, কিন্তু হঠাৎ করে তার জন্য কি হয়, সে চাকু নিয়ে এসে সবাইকে মারতে যায়। আর তখনই থমাস এসে তার স্ত্রীকে একটি ঘুষি মারে, আর তার স্ত্রী সেখানে অজ্ঞান হয়ে যায়, এবং সে বাকিদেরকে বলে সমস্যা নেই, সব ঠিক আছে। আর কি আশ্চর্যের বিষয়, তারপরের দিনই বাড়িতে একটি চোর ঢুকে, আর চোরের সাথে হাতাহাতির এক পর্যায়ে রোহিত তার মাথার মধ্যে একটি আঘাত পায়। পরের দিন সকালে দেখি রোহিত একটি ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে, এবং ডাক্তার তাকে বলে, ঋতুর কি অবস্থা? থমাস বলে, সমস্যা নেই, ও ঠিক আছে, ও সব ভুলে গেছে। এরপর ট্রিটমেন্ট করে সে বাড়িতে আসে, এবং আসার পর ঋতু তাকে বলে, কি ব্যাপার, গাড়ি কি হয়েছে, তোমার গাড়ি কোথায়? তখন থমাস বলে,
যে গাড়িতে একটু সমস্যা হয়েছে তাই গ্যারেজে দিয়েছি ঠিক করার জন্য, চিন্তার কিছু নেই, ভয় পেও না। পরের দিন আবার দেখা যায় ঋতু একটি পেন্টিং আঁকছে, তবে এইবার পেন্টিংটা একটু অন্যরকম। সেখানে সে বেগম বেলেয়ার বদলে একটি সূর্যমুখীর ছবি আঁকছে। এরপর সে একটি ডায়েরি বের করে, যেখানে লেখা, প্রত্যেকবার পেন্টিং করার পর তুমি মোবাইলে একটি ছবি তুলে রাখবে। সে তখন তাই করে এবং রুমে এসে বসে থাকে। তখন টিভি ছাড়তে সে টিভিতে একটি নিখুঁত সংবাদ দেখতে পায়, আর সেটা হলো এলাকার একজন প্রভাবশালী রাজনীতিবিদের মেয়ে, যার নাম ছায়া কার্তিকেয়ান। আর তখনই ঋতু একটি ভ্রমের মধ্যে চলে যায়, যেখানে সে দেখতে পারে অনেকগুলো সূর্যমুখী বাগানের মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যে ছায়া কার্তিকেয়ান, আর সেখানে সেও দাঁড়িয়ে আছে। আর তখনই তার কাজের লোকটি এসে তাকে ডাক দেয়, আর তার ভ্রম ভেঙে যায়। তখন ঋতু তার কাজের মেয়েটিকে বলে যে আমি মেয়েটিকে চিনি, খুব ভালোভাবেই চিনি, আমি তার সাথে কথা বলেছি এবং ওই মেয়েটি আমার কাছে এসেছিল, আমি ওকে চিনি। আর তখন কাজের লোকটি বলে যে ম্যাডাম, কালকে আমরা বাজারে গিয়েছিলাম, তখন একটি পুলিশ এসে আপনাকে ওই মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিল ওই মেয়েটিকে চিনেন কিনা, তাই মনে হয় আপনি তাকে চেনা চেনা মনে করছেন। তখন ঋতু বলে হতেও পারে, ঠিক আছে। এরপর ঋতু তার হাজব্যান্ডকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসো। রইস তার কথা মতো তাড়াতাড়ি বাড়িতে আসে এবং ঋতু তাকে নিয়ে 3টি পেন্টিং দেখায়। তখন ঋতু বলে দেখো, আমি আগে শুধু একটি পেন্টিং নিয়ে আঁকতাম, কিন্তু আজ দেখো আমি 3টি আলাদা আলাদা ছবি এঁকেছি। এরপর সে তার ছেলে মেয়েদেরকেও এনে সেই ছবিগুলো দেখায় এবং এদের মধ্যে 2টো ছবি ছিল খরগোশ এবং একটি ব্যাটম্যানের, যেগুলো সে তার ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখি বাড়িতে 2জন পুলিশ এসেছে, একজন এসআই সুরেশ রাজান, আরেকজন পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেভিড কোশি। তারা এসে রইসের সাথে কথা বলে এবং তারা বলে আমরা ছায়া কার্তিকেয়ান মিসিং কেস নিয়ে কাজ করছি। আপনি তো জানেন যে সে একজন বড় রাজনীতিবিদের মেয়ে, তার জন্য আমরা খুবই প্রেসারে আছি। আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনার বাড়িতে কে কে আছে ডাকুন। তখন দেখা যায় ঋতু ভিতর থেকে বাইরে আসে এবং ডেভিড তাকে জিজ্ঞেস করে যে আপনি কি এই মেয়েকে কখনো দেখেছেন। আর তখন ঋতু বলে হ্যাঁ, আমি একে চিনি। তখন পুলিশ 2জন তো অবাক হয়ে যায়। আর তখনই ডেভিড খুশি তাকে একটি ছবি দেখায়, আর যেখানে দেখা যাচ্ছে ঋতু সেই নিখোঁজ মেয়েটির সাথে কথা বলছে। আপনি এই মেয়েটিকে কিভাবে চেনেন এবং আপনি সেই কলেজে কেন গিয়েছিলেন? আর পুলিশ তখন রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে লাস্ট আপনার সাথে ওই মেয়েটিকে দেখা গিয়েছে, তাই আপনি বলুন আপনি ওই মেয়েটিকে কিভাবে চেনেন আর সেখানে কেন গিয়েছিলেন। তখন দেখা যায় ঋতু কিছুটা ঘাবড়ে যায়। আর তখনই তার হাজবেন্ড রইস তাদেরকে আলাদাভাবে ডাক দেয় আর বলে আপনাদের সাথে কিছু কথা আছে। আর রইস তখন পুলিশ অফিসারকে তার স্ত্রী সম্পর্কে সব খুলে বলে। আর পুলিশ তখন বিষয়টা বুঝতে পেরে তাদেরকে বলে যে পরবর্তীতে আপনারা থানায় এসে আমাদের সাথে দেখা করবেন এবং আপনার স্ত্রীর মেডিকেল রিপোর্টও সঙ্গে নিয়ে আসবেন। রইস বলে ঠিক আছে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ঋতু এবং তার হাজবেন্ড রইস পুলিশ স্টেশনে, তাদেরকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঋতু পুলিশ অফিসারকে বলে যে আমি এই মেয়েটিকে আমার বাড়ির কাজের লোকের সাথে দেখেছি। তখন পুলিশ সেই কাজের লোক এবং সেই ড্রাইভারকে ডেকে আনে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তারা এক পর্যায়ে জানতে পারে যে ঋতু মিথ্যা কথা বলছে। তখন তারা বুঝতে পারে যে ঋতুর আসলেই মাথায় সমস্যা আছে, তাই তারা তাদেরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ডেভিড নামের পুলিশ অফিসারটি এক মেয়েকে ফোন দিছে, যার নাম মীরা, কারণ সে এইসব কেস সম্পর্কে খুব ভালো জানে, কারণ সে এই ধরনের কেস খুব ভালো সমাধান করতে পারে। এরপর দেখা যায় মীরা এবং ডেভিড দুজনে আবার ঋতুকে পুলিশ স্টেশনে ডেকেছে। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে যে ছায়া 11 ডিসেম্বর নিখোঁজ হয়েছে, কিন্তু সেই ডেটের আগে এবং সেই ডেটের পরে কোনো সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং নেই কেন? তখন ঋতু বলে হয়তো আমার করতে মনে নেই। তখন মীরা বলে তুমি মোবাইলে কিছু রেকর্ড করো না? ঋতু বলে না। তাহলে খাতা কি কিছু লেখো না? ঋতু বলে মাঝে মাঝে। এরপর মীরা আবার বলে তুমি ছায়া সম্পর্কে কিছু লেখনি ডায়েরিতে? ঋতু বলে না। এরপর মীরা আবার বলে তাহলে তুমি ছায়াকে চিনলে কি করে? তাহলে তুমি সূর্যমুখী ছবি কিভাবে আঁকলে? আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো, সেখানে দেখা যায় ছায়া নিখোঁজের দিন একটি সূর্যমুখীওয়ালা টি শার্ট পরেছিল। এরপর ঋতু পুলিশ স্টেশন থেকে ফিরে আসার সময় সে আবারও অতীত মনে করার চেষ্টা করে, আর তখনই দেখা যায় যে তার কাজের মেয়ের বদলে আসলে ছায়ার সাথে সে নিজেই ছিল। পরবর্তী সিনে দেখা যায় রইস এবং ঋতু বিজুতের বাড়িতে গিয়েছে এবং তাদেরকে বলছে যে কাজে ফিরে এসো। তখন বিজু বলছে না, আমরা পুলিশের হয়রানি চাচ্ছি না, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। তখন রইস বলে তোমরা তো জানো আমার স্ত্রীর মানসিক অবস্থা সম্পর্কে, তোমরা ছাড়া আর কে আছে আমার,
প্লিজ আমার সাথে এরকম করো না, চলো। তখন তারা রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় পুলিশ একটি লাশ পেয়েছে, যে লাশের কাছে একটি ব্রেসলাইটও পাওয়া গিয়েছে। এবং তারপরেই দেখানো হয় তখন রেমা ঋতুর কাছে এসে বলে, দেখো আমার হাজব্যান্ড আমাকে একটি নূপুর বানিয়ে দিয়েছে। সেই নূপুর দেখে তো ঋতু চিন্তা করে কি ব্যাপার, আমার ব্রেসলেট কোথায়। তখন তারা সবাই মিলে সেই ব্রেসলেটটি খোঁজা শুরু করে দেয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা একটি হাসপাতালে এসে উপস্থিত হয় এবং সেখানে একটি ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করে, আমার ম্যাডামের একটি ব্রেসলেট হারিয়ে গেছে, তোমরা কি তা পেয়েছো? তখন ওয়ার্ড বয়টি বলে, তোমাদের ম্যাডামকে জিজ্ঞেস করো কোথায় রেখেছে। তখন ওয়ার্ড বয়টি বলে যে আপনাদের ম্যাডাম যেদিন ড্রাইভিং করে এসেছিল সেদিন কোনো কিছু এখানে ফেলে যায়নি। তখন ড্রাইভার তো অবাক হয়ে যায়, বলে আমার ম্যাডাম গাড়ি চালাতে পারে না। তখন ওয়ার্ড বয়টি বলে আমার কাছে প্রমাণ আছে। তখন সবাই মিলে সেই সিসিটিভি ফুটেজটি দেখে এবং যেখানে দেখা যাচ্ছে ঋতু সত্যিই গাড়ি চালাতে পারে, আর যেটা দেখে ঋতু নিজেও তো শক। এরপর যখন সে বাড়িতে আসে তখন সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে তুমি আমার কাছে কি লুকিয়েছো। তখন তার হাজবেন্ড বলে কি লুকিয়েছি। তখন ঋতু বলে আমি গাড়ি চালাতে পারি। তখন রইস কোনো উপায় না পেয়ে তার স্ত্রীকে সব খুলে বলে, যেদিন রাতে আমাদের বাড়িতে চোর এসেছিল সেদিন আমি মাথায় প্রচন্ড আঘাত পাই। তখন আমরা হাসপাতাল যাওয়ার সময় হঠাৎ আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর তখন তুমি আমাকে ড্রাইভিং করে সেখানে নিয়ে গিয়েছিলে। তখন তো ঋতু তার ভুলটি বুঝতে পারে আর রইসকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। পরবর্তীতে সিন আবার পুলিশ স্টেশনে দেখানো হয়, যেখানে ডেভিড তাকে বলছে যে তুমি একবার এক এক কথা বলছো, নিশ্চয়ই তুমি কিছু লুকাচ্ছ, বলো তুমি কি লুকাচ্ছ। এমন সময় ঋতু কান্না করে দেয় এবং ডেভিড তখন বলে সুরেশ ওর হাজবেন্ডকে ডাকো। তখন রইসকে ডাকা হয় এবং রইসকে জিজ্ঞেস করা হয় যে তোমার স্ত্রী কিছু একটা লুকাচ্ছে, কিছু একটা জানে, বলো তা কি। পরবর্তী সিন আমাদের দেখানো হয় ঋতু বিছনা গুছোচ্ছে এবং গুছানোর এক পর্যায়ে দুটো কাগজের টুকরো নিচে পড়ে যায়, যা দেখে ঋতু অবাক হয় এবং একটি কাগজের টুকরো তুলো দেখে তাতে লেখা যে চোর এসেছিল এবং অপর একটি কাগজে লেখা যে আমি ছায়া কার্তিকেয়ানকে চিনি। পরবর্তী সিনে আমরা দেখি ঋতু গোসল করছে আর তার সারা শরীরে ক্ষত দাগ। এরপর সে গোসল শেষ করে যখন রান্না করতে যাবে তখন দেখা যায় সেখানে একটি কাঠ রাখা আছে, আর তখন সে তার কাজের মেয়েকে ডাক দেয় এবং বলে তুমি এই লোকটিকে ডাকো, আমার তার সাথে কথা আছে। পরবর্তীতে সেইন আবার পুলিশ স্টেশনে দেখানো হয় যে ডেভিড রয়েসকে ডেকেছে এবং বলছে তোমার স্ত্রীকেও ডাকো। এরপর ঋতু আসার পর তাকে 3টা ছবি দেখায়। ডেভিড ঋতুর সামনে 3টি ছবি বের করে এবং বলে তুমি এই মেয়েদেরকে চিনো। ঋতু বলে না। তবে কি আশ্চর্যের বিষয় যে ঋতু যে 3টি ছবি এঁকেছিল, ব্যাটম্যান, খরগোশ এবং সূর্যমুখী, সেই 3 ধরনের টি শার্ট ওই 3টি মেয়ে পরেছিল। মানে সেই 3টি মেয়ের গায়ে যে টি শার্ট ছিল সেই টি শার্টের গায়ে সূর্যমুখী, খরগোশ এবং ব্যাটম্যানের ছবি আঁকা ছিল। তখন তো পুলিশ ঋতুকে সন্দেহ করা শুরু করে, আর তখন তারা ডাক্তারের কাছে গিয়ে ঋতু সম্পর্কে ইনকোয়ারি শুরু করে দেয় এবং তারা সেখানেও সেই বগনভিলিয়া গাছটি দেখতে পায়। তখন পুলিশ অফিসার ডেভিড এবং মীরা দুজন মিলে ঋতুকে হিপনোটাইজ করার চেষ্টা করে যাতে করে তার কিছু স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু তারা তাতে সফল হয় না। এরপর তারা ঋতুকে বলে তুমি এই পেন্টিংগুলো কোথায় বিক্রি করতে। তারা সেখানে গিয়ে ইনকোয়ারি করে জানতে পারে যে এই পেন্টিংগুলো তার হাজবেন্ডই কিনতো। মীরা তখন ঋতুর হাজবেন্ডের সাথে কথা বলে এবং তার হাজবেন্ড বলে আমি চাই আমার স্ত্রী সুখে থাকুক, খুশি থাকুক, এই জন্য সেই পেন্টিংগুলো আমি কিনতাম। তখন মীরা জানালা দিয়ে তাকিয়ে বাইরে দেখতে পায় সেই বেগমবেলিয়া ফুল গাছ এখানেও আছে। তখন সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করলে রইস বলে যে আমার স্ত্রী এই ফুল খুব পছন্দ করে। সিন চলে যায় পরের দিন সকালে, যেখানে দেখতে পারি রইস ঘুম থেকে ওঠার পর তার বিছনার নিচে থেকে একটি কাগজ বের করে, আর যেখানে লেখা যে মীরা কাল আসবে এবং তাকে নিয়ে ফার্ম হাউস ঘুরতে যাবে। এবং সেখানে আরেকটি কাগজে লেখা ঋতুর কোনো সন্তান নেই। মানে ঋতু এতক্ষণ যে সন্তানদের কথা বলছিল তারা আসলে শুধু ঋতুর কল্পনাতেই আছে, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এর কিছুক্ষণ পরেই ঋতুর ঘুম ভেঙে যায় এবং ঋতু সেই কাগজগুলো বের করে, কিন্তু এবার একটি কাগজ মিসিং। তার বদলে সেখানে লেখা আছে যে মীরা আসলে তাকে খরগোশ, ব্যাটম্যান এবং সূর্যমুখীর ছবিটি দিয়ে দিতে হবে। এরপর ঋতু হাত মুখ ধুয়ে তার রুমে আসলে দেখা যায় তার হাজবেন্ড সেখানে দাঁড়িয়ে আছে এবং রইস বলে যে আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে, তাদের জন্য এখন আলাদা রুমের প্রয়োজন। এবং সাথে সাথে আমরা রইসের মুখে একটি দুষ্ট হাসি দেখতে পাই। আর তার কিছুক্ষণ পর পুলিশ অফিসার ডেভিড সেখানে আসে আর ঋতু এবং রইসকে বলে যে মীরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সেই পুলিশ অফিসারটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা ঘরের সিসিটিভি ফুটেজ চেক করে। তখন ডেভিড সিসিটিভি ফুটেজে
দেখতে পায় মীরা ঋতুর কাছ থেকে কিছু পেন্টিং নিয়ে গাড়িতে উঠছে এবং মীরা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বাড়িতে ডক্টর রইস ঢুকছে। আর তার কিছুক্ষণ পরেই রইস এবং ঋতু আবারও গাড়ি নিয়ে কোথাও যেন যাচ্ছে। তখন ডেভিড বলে, আপনারা কোথায় যাচ্ছেন? তখন রইস বলে, আমি ঋতুকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলাম। সে একটি রেস্টুরেন্টের নামও বলে। ডেভিড বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই রইস বাড়ি থেকে বের হয়ে যায়। আর তখন দেখা যায় রইস তার ফার্ম হাউসে গিয়েছে এবং সেখানে গিয়ে সে কিছু মাংস ফ্রাই করে তার পোষা কুকুরদেরকে খাওয়াচ্ছে। রইসের মুখে তখন এক অদ্ভুত হাসি এবং এই হাসির সাথে তার অতীতকে দেখানো হয়, যেখানে দেখা যায় রইসের বাবা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, যার কারণে তার দাদা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে রইস তার দাদার সাথে বড় হতে লাগে এবং তার দাদা তাকে বলে যে এই সব কিছু আমার পরে তুমিই ভোগ করবে। আর তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে তার দাদা একজন ভালো মানুষের মুখোশ পরে আছে। আসলে সে একজন নরপিশাচ। সোজা কথায় বলতে গেলে সে মেয়েদেরকে বুক করে এরপরে তাদেরকে নৃশংসভাবে হত্যা করত এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এইসব দেখতে দেখতে রইসও তার দাদার মতো হয়ে যায় এবং তার দাদা যার সাথে সময় কাটাতো সেও গিয়ে সেই মহিলার সাথে অন্তরঙ্গ সময় কাটিয়ে আসতো। এরকম করতে করতে সে শুধু তার দাদার সম্পত্তি নয়, সে তার দাদার গুণাবলীও অর্জন করে ফেলেছিল। মানে সেও এখন তার দাদার মতো সাইকোতে পরিণত হয়ে গিয়েছে। আর সিন তখন আমাদের বর্তমান নিয়ে আসা হয়, যেখানে দেখা যায় সে তার দাদার লাঠি নিয়ে হাঁটছে এবং একটি দরজা খুলে তার ভেতরে ঢুকতেই সেখানে মীরাকে দেখতে পাওয়া যায়, যাকে হাত পাও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় ঋতু বাড়িতে বসে কান্না করছে আর সে তার কাজের মেয়েকে ডেকে বলছে যে আমি কিছু বুঝতে পারছি না, নিশ্চয়ই আমি কিছু একটা জানি যা আমি মনে করতে পারছি না, সব কিছুর সাথে মনে হয় আমার কোনো লিঙ্ক আছে। আর তখনই হঠাৎ সে তার কাজের মেয়েকে ডেকে বলে আমি সিসিটিভি ফুটেজ দেখব। তখন তারা দুজনে মিলে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। আর দেখার এক পর্যায়ে আর সিসিটিভি ফুটেজ দেখার পর ঋতু দেখতে পারে যে সব কিছুর পর হঠাৎ করে তার স্বামী শুধু বাইরে যেত। তাই সে রেমাকে জিজ্ঞেস করে রইস কোথায়? তখন রেমা বলে হয়তো ফার্ম হাউস। তখন ঋতু, রেমা এবং ড্রাইভার বিজুকে নিয়ে চলতে থাকে ফার্ম হাউসের দিকে। আর ফার্ম হাউস চলতে চলতে ঋতু তার অতীতের এক ঝলক দেখতে পায়, যেখানে দেখে যে সে মীরাকে বাড়ি থেকে ডেকে রইসের সাথে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আর তখনই তারা ফার্ম হাউসে এসে পৌঁছায়। রইস তাদেরকে দেখার সাথে সাথে তাদেরকে ডেকে ঘরে নিয়ে আসে। বিজু তখনও বাইরে দাঁড়িয়েছিল। রইস তাদেরকে বাড়ির ভিতরে আটকে বিজুর কাছে আসে এবং বিজুকে খুবই মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে রইস বিজুকে মেরে ফেলে। আর এসব দেখে তো ভিতর থেকে ঋতু এবং রেমা খুবই ভয় পায় এবং ঋতু এক পর্যায়ে দরজার কাঁচ ভেঙে দরজা খুলে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই রইস তাদের উপর হামলা করে দেয়। এরপর দেখা যায় রইস রেমাকে নিয়ে মীরার সাথে বেঁধে দিয়েছে এবং ঋতুকে ভয় দেখাচ্ছে। আর তখনই তার পোষা কুকুরগুলো এসে বিজুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আর ওদিকে রইস তার স্ত্রীর কাছে গিয়ে তাকে পানিতে চুবাতে লাগে। পানিতে চুবাতে চুবাতে ঋতু তার অতীত মনে করতে থাকে, যেখানে দেখা যায় যে প্রত্যেকটি মেয়েকে ঋতু বুলিয়ে বানিয়ে রইসের কাছে নিয়ে আসতো এবং রইস তাদেরকে বুক করার পর হত্যা করত। যেহেতু ঋতু কিছু মনে করতে পারতো না, তাই তার কেমন কোনো সমস্যা হতো না। রইস ঋতুকে তার প্রয়োজনে শুধু ব্যবহার করত। এরকম এক পর্যায়ে ঋতু কোনো রকম রইসের কাছ থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু সে বেশিক্ষণ পালাতে পারে না। তাকে রইস ধরে ফেলে এবং ঘরে এনে তাকে মারতে থাকে এবং মারার এক পর্যায়ে তাকে একটি ইঞ্জেকশন দেয় এবং বলে যে এটি নিজের ভিতর দাও, কারণ তোমাকে কাটতে গেলে তুমি কষ্ট পাবে আর এই ইঞ্জেকশন দিলে তোমাকে কাটলে ব্যথা পাবে না। কিন্তু ঋতু তখন সাহস করে সেই ইঞ্জেকশনটি উল্টো রইসের শরীরে ইনজেক্ট করে দেয়। আর তখনই দেখা যায় যে মীরার ঘুম ভেঙে গেছে। সে পেছন থেকে রইসকে ধরে ফেলে এবং মীরাকে বলে যে তুমি পালাও এবং পুলিশকে ডাক দাও। কিন্তু মীরা বলে আমি তো নাম্বার জানি না। তখন মীরা বলে যে শুধু তুমি 100 নম্বরে কল দাও। তখন যেই সে কল দিতে যাবে তখনই রইস ছুটে মীরার উপর আবার হামলা করে দেয় এবং তখন মীরা আবার এসে রইসকে ধরে ফেলে। দুজনে ধস্তাধস্তি করতে থাকে। তখনই ঋতু দেখে তার সামনে একটি পিস্তল আছে। সে পিস্তলটি রইসের দিকে তাক করে আর রইস তখনই বলে জান আমি তোমার শত্রু না, এই মেয়ে তোমার শত্রু। মানে রোজ জানে যে ঋতুর ভুলে যাওয়ার সমস্যা আছে। তখন ঋতু তো কনফিউশনে পড়ে যায়। আর তখন ঋতু তার অতীতের এক ঝলক দেখতে পায়, যেখানে মীরা তাকে বলছে যে তোমার কোনো সন্তান নেই। আর তখনই সে রইসের উপর গুলি চালিয়ে দেয় এবং সাথে সাথে কাজের মেয়েটিও সে রইসের উপর হামলা করে দেয়। এক পর্যায়ে রইস সেখানে মারা যায় এবং পুলিশও সেখানে এসে উপস্থিত হয়।
এরপর সিন চলে যায় পুলিশ স্টেশনে, যেখানে দেখা যায় মীরা বলছে তার প্রথম সন্দেহ হয়েছিল ঋতুর ওই 3টি ছবি আঁকার কারণে। তখন ডেভিড বলে শুধু এই 3জনই নয়, মোট 13 জন মেয়ে নিখোঁজ হয়েছিল, আর সবচেয়ে বড় কথা ঋতু তাদের মধ্যে একজন। তখন ঋতু তো চমকে যায়। ডেভিড বলে হয়তো ঋতু পালাবার সময় সে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অথবা নাও হতে পারে। যেহেতু ঋতুর ভুলে যাওয়ার সমস্যা ছিল, সেহেতু রইস ঋতুকে না মারার চিন্তা করে, বরং ঋতুকে দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করে। আসলে ঋতুর নাম ঋতু নয়। ডেভিড বলে আসলে অপরাধী আমাদের সামনে ছিল, কিন্তু আমরা সকলেই তোমাকে অপরাধী মনে করেছিলাম। এরপরে সিনে আমাদের দেখানো হয় ঋতু একটি জেলখানায় গিয়েছে, যেখানে রইসকে দেখানো হয়। এখানে রইস তাকে তার আসল নাম ধরে ডাকে, আর ঋতু বলে প্রার্থনা করো আর তুমি নরকে যাও। আর এরই মধ্যে দিয়ে এই গল্পটি শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও।